এই বিয়েটা প্লিজ করবেন না দিহান ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি কেন বুঝতে পারছেন না? কথাটা বলতে গিয়ে রাত্রি গলা ধরে আসে, তবে দিহান বেজায় বিরক্ত হয়। গমগমে কণ্ঠে শুধায়, এখানে বোঝাবুঝির কিছু নেই রাত্রি, আমাকে প্লিজ আর এসব বলতে এসো না। কেন বলবো না? বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাত্রি এবার কেঁদেই ফেলে। কথাটা বলতে বলতে সে এতক্ষণ অনেক কষ্টে কান্না আটকে রেখেছিল, কিন্তু আর কতক্ষণ? দিহান কণ্ঠের শত বিরক্ত নিয়ে শুধায়, ওহ প্লিজ রাত্রি, তোমার এই মেলোড্রামা বন্ধ করো, অন্তত আমার সামনে এসব করতে এসো না। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি না। তুমি শুধুই আমার কাছে মামাতো বোন, এর বেশি আমি তোমাকে নিয়ে ভাবি না। আর তুমিও সব আউল ফাউল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। দিহানের কথায় তেতে ওঠে রাত্রি। আউল ফাউল বলবেন না দিহান ভাই, কাউকে ভালোবাসাটা মোটেও কোনো আউল ফাউল জিনিস নয়। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার প্রতি তোমার যাই অনুভূতি থাকুক না কেন, সেসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলো। আর হ্যাঁ, শুনে রাখো, এই বিয়ে ভাঙবে না, বিয়েটা আমি অর্পিতাকেই করব। দিহান ভাই? আহত দৃষ্টিতে তাকায় রাত্রি দিহানের পানে। এই মানুষটাকে তো সে কম বোঝানোর চেষ্টা করলো না, কিন্তু মানুষটা তো তার ভালোবাসাটা বুঝলই না। সে আর কি করলে মানুষটা বুঝবে সেটা ভেবে পায় না রাত্রি। তবুও শেষবারের মতো শুধায়, আপনি কি সত্যি বিয়েটা করবেন? দিহান রাত্রির ছোট্ট হৃদয়টাকে খণ্ড বিখণ্ড করে পাষাণের মতো উত্তর দেয়, হ্যাঁ। রাত্রি চোখের পানিটুকু মুছে নেয়। তবুও কথা বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসছে। সে কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি বুঝবেন দিহান ভাই, আমার ভালোবাসাটা একদিন ঠিকই বুঝবেন। তবে সেদিন আমি আর থাকবো না, সেদিন আপনার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসি দিহান ভাই, আর কোনোদিনও আপনাকে জ্বালাতে আসবো না। ভালো থাকবেন আপনি, আর আপনার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। রাত্রি দুচোখ আবারও জলে ভরে উঠল। কপাল বেয়ে হু হু করে দ্বারা গড়িয়ে পড়তেই রাত্রি সেগুলো আবারও মুছে নেয়। রাত্রি দিহানের ঘর থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ায়। এদিকে দিহানের মনে চিন্তারা সব হানা দেয় হুড়মুড়িয়ে। মেয়েটা কি বলল? যেদিন সে থাকবে না, এর দ্বারা মেয়েটা কি বোঝাতে চাইল? থাকবে না মানে কি? কোথায় যাবে মেয়েটা? আচমকা দিহানের মাথায় এসে ভিড় করে খারাপ চিন্তাগুলো। মেয়েটা আবার উল্টোপাল্টা কিছু করে ফেলবে না তো? মেয়েটা যে বয়সের মধ্য দিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনার পর উল্টোপাল্টা কিছু করে ফেলা অস্বাভাবিক কিছু নয়। না না, মেয়েটা যদি এমন কিছু ভেবে থাকে, তাহলে মেয়েটাকে থামাতে হবে, বোঝাতে হবে। দিহান রাত্রিকে থামিয়ে বলে, দাঁড়াও রাত্রি। রাত্রি দাঁড়ায়, পিছু ঘুরে বলে, কিছু বলবেন দিহান ভাই? তুমি কোথায় যাবে রাত্রি? জিজ্ঞেস করে দিহান। রাত্রি প্রথমে বুঝতে পারে না দিহান থেকে কি বলতে চাচ্ছে, তবে অল্পক্ষণের মধ্যেই বিষয়টি তার মাথায় খেলে যায়। মুখে অদ্ভুত হাসি ঝুলিয়ে বলে, আমি আপনাকে মুক্তি দিয়ে চলে যাব দিহান ভাই, তবে আপনি এই নিয়ে চিন্তা করবেন না। আপনি যেমনটা ভাবছেন আমি ওরকম কিছুই করব না, আমি এমনিই চলে যাব। রাত্রির মুখে এখনো সেই হাসি ঝুলে রয়েছে। সে হাসি দেখে দিহান ভয় পায়। মেয়েটা এমন করে হাসতে কেন? এমন অদ্ভুত কথাবার্তা বলছে কেন? রাত্রি ইতিমধ্যেই দিহানের দরজায় চৌকাট পেরিয়েছে। সে আরো একবার দৃষ্টি দেয় দিহানের দিকে। খুব মনোযোগ দিয়ে নিবিড় দৃষ্টিতে দেখে দিহানকে। দিহান তখন বোধহয় ভাবনায় মশগুল। সে খেয়াল করে না রাত্রির চোখের সেই অসহায় চাহনি। খেয়াল করলেও বা কি, রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসে সেখান থেকে। দিহানে তখন ভাবনার ঘোর কাটে। সে রাত্রিকে বারবার ডাকতে থাকে, রাত্রি শুনে যাও রাত্রি। রাত্রি বাইরে থেকেই দিহানের ডাক শোনে, তবে আর ফিরে যায় না। সেদিনের পর থেকে রাত্রি আর দিহানের ঘরে যায়নি।
এমনকি দিহানের সামনেও না। দিহান অবাক, যে মেয়ে সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করতো সে মেয়েকে আজ 15 দিনের মতো চোখে দেখলো না। মেয়েটা সবসময় ঘরেই থাকে, একই বাড়িতে তাদের বাস হলেও রাত্রিকে সে এই কয়দিনে একটা বারের জন্যও দেখেনি। রাত্রি সবে এসএসসি পরীক্ষা দিয়ে উঠলো, তাই তার স্কুল কলেজ সব বন্ধ। এই জন্যই তাকে বাইরে কোথাও দেখার সুযোগ নেই। কি জানি মেয়েটা ঘরের মধ্যে সারাক্ষণ কি করে। দিহান একটু চিন্তিত হলেও একদিক দিয়ে খুশি হয়। যাক, মেয়েটা তাকে আর বিরক্ত করছে না, ভালোই হয়েছে। এখন শুধু ভালো ভালো বিয়েটা মিটে গেলেই হয়। এভাবেই কেটে যায় আরো 5টা দিন। আজ দিহান আর অর্পিতার বিয়ে। এই কয়দিন ধরে বিয়ের সব আয়োজন চললেও রাত্রিকে একবারও তল্লাটে দেখা যায়নি। বাড়ি কেউ ডেকেও নিয়ে আসতে পারেনি, শুধু বলেছে মাথা যন্ত্রণা করছে, সে এখন যাবে না। রাত্রি প্রচন্ড জেদি একটা মেয়ে, সেই জন্য কেউ আর তাকে জোর করেনি। তার উপর সে ঘর কোনো ধাঁচের একটা মেয়ে, সেই জন্য বিষয়টা কেউ অতটাও মাথা ঘামায়নি। দিহান আজও ভেবেছিল মেয়েটা বোধহয় আসবে না, তবে দিহানকে অবাক করে দিয়ে রাত্রে সেখানে আসে। ঠিক সেই মুহূর্তে বরযাত্রী গাড়ি রওনা দেবে। দিহান সত্যি অবাক হয়। রাত্রির সাজ, রাত্রির মুখের হাসি মুখে সবার সাথে কথা বলা, সবকিছুই দেখে অবাক হয়। রাত্রি আজ লাল টুকটুকে একখানা শাড়ি পরেছে, হাত ভর্তি লাল কাচের চুড়ি, পাতলা অধরজোড়ায় টুকটুকে লাল লিপস্টিক, টানা টানা চোখে কাজল পরে চোখ দুটো যেন আরো টানা টানা লাগছে। লম্বা কোকড়ানো চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটুতে নেমেছে, চুলগুলো খোলা রাখায় সমুদ্রের কালো ঢেউয়ের মতো লাগছে। বিয়ের দিন এমন সাজ খুব স্বাভাবিক, কিন্তু কেন যেন দিহানের কাছে অস্বাভাবিক মনে হয়। এত সাজলো মেয়েটা, কেন সাজলো? এই সাজ কি তার জন্য? দিহান ভাবে এসব কথা। রাতের দিকে চেয়ে থাকে প্রগাঢ় চাহনিতে। রাত্রি বোধহয় সে চাহনি লক্ষ্য করে। দিহানের দিকে তাকিয়ে পাতলা ঠোঁট জোড়া এলিয়ে হাসে, ইশারায় জিজ্ঞাসা করে, কি হয়েছে? দিহান উত্তর দেয় না, বরং চোখ জোড়া ঘুরিয়ে নেয়। দিহান যে গাড়িতে করে কনের বাড়িতে এসেছিল, রাত্রিও আসলো সেই গাড়িতে। দিহানের পাশাপাশি বসেছিল। রাত্রি আর চোখে বোধহয় শতবার দিহানকে দেখেছে, কিন্তু দিহান সে ছিল নিতান্তই কঠোর। দিহানের মুখভঙ্গি দেখে রাত্রি অন্তত এটুকু বুঝেছিল, দিহান এই মুহূর্তে তাকে পৃথিবীর সব থেকে বিরক্তকর জিনিস ভাবছে। রাত্রি চোখ ঘুরিয়ে তখন তাচ্ছিলের হাসি হেসেছিল, কিন্তু এখন রাত্রি শত চেষ্টায়ও নিজেকে সামলাতে পারছে না। প্রিয় মানুষটাকে অন্যের পাশে দেখা তার ছোট্ট হৃদয়টা ক্ষণে ক্ষণে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এই 20টা দিন যে ধৈর্য আর সংযম নিয়ে নিজের মধ্যে জড়ো করেছিল, দিহানের পাশে অর্পিতাকে বসে থাকতে দেখে তা যেন মুহূর্তেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই তো কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, আর একটু, তারপর সব শেষ হয়ে যাবে। এই মুহূর্তে প্রিয় মানুষটাকে হারানোর সবচেয়ে কঠিন ব্যথা কাজ করছে তার মধ্যে। এই যে তীব্র মাথা যন্ত্রণা হচ্ছে, তা যেন এই ব্যাপারের কাছে নিতান্তই তুচ্ছ। রাত্রি দিহানের দিকে তাকায়, লাল টুকটুকে অধর জোড়া নাড়িয়ে বিড়বিড় করে ব্যথরত কণ্ঠে বলল, এ জন্মে আপনাকে পেলাম না দিহান ভাই। যদি পরজন্ম বলে কিছু থাকে, আমি তাহলে আপনাকেই চাইতাম, কিন্তু আফসোস আমি সেটা পারবো না। আপনি ভালো থাকবেন দিহান ভাই, অনেক অনেক ভালো থাকবেন। রাত্রি সেখান থেকে দৌড়ে চলে আসে। না, তার পক্ষে আর সেখানে থাকা সম্ভব না। কাজী সাহেব দিহানকে কবুল বলতে বলেছে। অর্পিতাকে নিজের জীবনসঙ্গী করে নেওয়ার জন্য দিহানের মুখ থেকে এই কঠিন শব্দ শুনতে পারবে না রাত্রি। তবে হাই কপাল, রাত্রি তো সেখান থেকে পালাতে চাইছিল সবার চোখের আড়ালে, কিন্তু তার হলো কই। রাত্রি দরজার কাছে অবধি যেতে না যেতেই এতক্ষণে তীব্র মাথা ব্যথাটা যেন পাহাড় সমান হয়ে ওঠে। চোখে কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আস্তে আস্তে রাত্রি অনুভব করলো চারিদিক আধারে ছেয়ে গেছে তার চারিধার। এতক্ষণে কান্না ভেজা কাজল লেপটানো আঁখিদয় বন্ধ হয়ে যায়। হাতে থাকা কাচের চুড়িগুলো ঝনঝন করে ভেঙে যায়।
ভেঙে যাওয়া চুড়িগুলো বিঁধে যায় তার কোমল ফর্সা হাতে। সেখান দিয়েই লাল তরল বেরিয়ে শুভ্র টাইলিসের মেঝে রক্তবর্ণ রূপ নেয়। রাত্রির জ্ঞান ফেরে প্রায় 2 দিন পর। এই 2 দিনে সে হাসপাতালে ভর্তি ছিল। একটানা 2 দিন বেহুশ থাকাটা খুব অস্বাভাবিক ব্যাপার। সেদিন জ্ঞান হারানোর পর বাড়িতে ডাক্তার এসেছিল, কিন্তু তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেয়। রাত্রি জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে বেড়ে আবিষ্কার করে। রাত্রির জ্ঞান ফিরতে দেখেই পাশে থাকা তার মা ডুকরে কেঁদে ওঠে। ফুপু ছিল কেবিনের মধ্যে। সে বাড়ির সবাইকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই সেখানে চলে আসে। সবার অবস্থা বিশেষ কিছু কঠিন নয়। থমথমে চিন্তিত মুখশ্রী। সে মাকে আলতো স্বরে ডাকে, মা, কাঁদছো কেন? রাত্রির এমন মায়া মাখার ডাক শুনে তার মা আরো জোরে জোরে কেঁদে ওঠে। আহাজারি করে বলে ওঠেন, এই তোর কি হলো রে মা? আমি তোর খেয়াল রাখতে পারিনি রে মা। আমি কেমন যে আমি বুঝতেই পারলাম না। আমার ছোট্ট মেয়েটার শরীরের মধ্যে এত বড় একটা রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই সবসময় বলতিস মাথার যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণা করছে, কিন্তু আমি কথাটাকে পাত্তাই দিতাম না। ভাবতাম ফোন দেখার কারণে, এই বই পড়ার কারণে এমন হচ্ছে। আমি যদি তখন তোর দিকে একটু ভালো করে খেয়াল করতাম, তাহলে তোর আজ এই অবস্থা আমার দেখতে হতো না। এ আমার কি দিন দেখালে রে আল্লাহ, আল্লাহ গো। রাত্রির মায়ের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। সবার একই অবস্থা। বাবার মতো শক্ত মানুষটাও কেমন যেন কান্না লুকানোর প্রচেষ্টায়। সবাই রয়েছে এখানে, মা, বাবা, ভাইয়া, ফুপু, দীপশিকা আপু, দাদিমা, সবাই রয়েছে। শুধু নেই তার দিহান ভাই। রাত্রি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। দিহান থাকবেই বা কিভাবে? তার এখন নতুন বিয়ে হয়েছে। নিশ্চয়ই সে এখন তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে রয়েছে। দিহানের বিয়ে হয়ে গেছে ভাবতেই রাত্রির ভেতরটা জ্বলে ওঠে। নিস্তল রাত্রির চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা পানি। রাত্রিকে হাসপাতাল থেকে ছাড়া হয় আরো 2 দিন পর। সেখানে থেকেও তার আর কোনো লাভ নেই। রাত্রির ব্রেন ক্যান্সার লাস্ট স্টেজ চলছে। এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এই মরণ ব্যাধি সেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। কোনো চিকিৎসাও কাজে আসবে না এই অবস্থায়। তার হাতে আর বেশি সময় নেই। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছে এই কটা দিন হাসপাতালে বেডে পড়ে না থেকে যেন পরিবারের সাথে সময় কাটায়। এমন খবর শুনে পুরো তালুকদার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে রাত্রির এই নিয়ে মাথা ব্যথা নেই, এ নিয়ে কোনো কষ্টও নেই। সে তো জানতো এরকমই হবে তার সাথে। এই পৃথিবীতে সে আর কিছুদিনের অতিথি মাত্র। শুধু একটা জিনিসই ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে, যে যে মানুষটাকে সে পাগলের মতো ভালোবেসে গেল, সে মানুষটা একবারও তার এই অবস্থায়ও চোখের দেখা অবধি দেখতে আসলো না। জ্ঞান ফেরার পর থেকে এই কটা দিন রাত্রির বেহায়া চোখ দুটো তো শুধু ওই মানুষটাকেই খুঁজে চলেছে। কিন্তু সেই স্বার্থপর মানুষটা একটি বারের জন্যও তার দেখা দিল না। কিছুটা তো রাগ তার রাত্রির ওপর। রাত্রি থেকে ভালোবেসেছিল বলেই কি এই রাগ? কিন্তু রাত্রি যে এখনো তাকে ভালোবাসে, তাকে এখনো ভালোবাসা পাপ জেনেও ভালোবাসে। এতগুলো বছরের ভালোবাসা কি ভোলা এতই সোজা? এ জীবনে সে যে পারবে না তার দিহান ভাইকে ভুলতে, তাই তো সে এই মৃত্যুর পথ বেছে নিল। কিন্তু হায়, মানুষটা তার এই ভালোবাসার কথা সে বেঁচে থাকতে কোনো দিনও জানতে পারবে না। রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে। দিহানের উদ্দেশ্যে তার হাজার চোখের জলের ফোঁটায় লেখা চিঠিটা ভাঁজ করে রাখে তার শখের ডায়েরির পৃষ্ঠার ভাঁজে। তবে তার ভালোবাসার স্বীকারোক্তি মিশ্রিত এই চিঠির খোঁজ হয়তো তার নিঃশ্বাস চলাকালীন সময়ে দিহান কখনোই পাবে না। অপরদিকে নিশিরাতে আঁধারে পুরো বাড়ি যখন নিস্তব্ধ, তখন মদের নেশায় ঢুলতে ঢুলতে বাড়ি ফেরে এক যুবক। দরজায় দাঁড়িয়ে থাকা যুবতী ভাইয়ার এমন অবস্থা দেখে মুখে ওড়নার আঁচল চেপে ডুকরে কেঁদে ওঠে। তার ভাইটা তো এমন ছিল না,
এই তো কিছুদিন আগে রিফাত ভাই মদ খেয়ে এসেছিল, সেই গন্ধ শুকেই সেটা বমি করে ফেললো। আর আজ সেই ছেলে এত মদ খেয়েছে যে আর দাঁতেই পারছে না। মদ খেয়ে রক্ত যাবার মতো লাল হয়ে যাবার সেই চোখের দিকে তাকিয়ে মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন হাসপাতালের বাইরে তাকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদেছিল আর রাস্তার লোক চেয়ে চেয়ে দেখেছিল সেই দৃশ্য। তার ভাইয়া এই মুহূর্তে বুকের মধ্যে কতটা কষ্ট লুকিয়ে রেখেছে সে কথা সে ছাড়া আর কেউ জানে না। দিহান ঢুলতে ঢুলতে ঘরে ঢোকে। দীপশিখা সন্তর্পণে দরজাটা লাগিয়ে দেয়। নিশ্চয় বুদ্ধিহান জড়ে যাওয়া কণ্ঠে বোনকে জিজ্ঞাসা করে, দীপু ও কোথায় আছে? ও কেমন আছে দীপু? বল না দীপু, ও কেমন আছে বল না। দিহানের কথা জড়িয়ে যাচ্ছে। দীপশিখা নাক টেনে ভাইয়ার প্রশ্নের উত্তর দেয়। বোনের থেকে প্রশ্নের উত্তর পেয়ে সেখানে আর দাঁড়ায় না সে। ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সোজা দরজা খুলে রাত্রির ঘরে ঢুকে পড়ে। রাত্রি দরজা আটকায়নি, সেই জন্য ঢুকতে তার কোনো সমস্যাও হয়নি। ড্রিম লাইটের গোলাপি আভা মেয়েটার গায়ের ওপর পড়ছে, মনে হচ্ছে খাটের উপর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে। কোকড়া চুলগুলো বেনি করে রাখা, প্লাজোটা হাঁটুর উপরে উঠে আছে, বেবি পিঙ্ক কালারের টি শার্টটাও কিছুটা উপরে উঠে গেছে, যার ফলে তার ফর্সা উদরের কিছুটা দৃশ্যমান। দিহান দরজার কাছ থেকেই রাত্রিকে নিবিড় দৃষ্টিতে একবার দেখে নেয়, তারপর লম্বা লম্বা পা ফেলে রাত্রির পাশে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে। প্রথমেই টি শার্ট আর প্লাজো টেনে ঠিক করে দেয়, অতঃপর নিজের হাতটা রেখে রাত্রির ওই নরম গালে আর একটু ঝুঁকে পড়ে রাত্রির মুখের ওপর। খুব 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 কাছ থেকে দেখে রাত্রিকে। হুট করেই রাত্রিকে ছেড়ে দিয়ে রাত্রির দিকে পিঠ দিয়ে বসে, হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। দিহান ভাই, আপনি কি কাঁদছেন? রাত্রির প্রশ্ন। ঘুম ভেঙেই কারো কান্নার শব্দ শুনে ভয় পায় রাত্রি, তবে নিচে মেঝেতে বসে থাকা মানুষটাকে চিনতে তার সময় লাগে না। কিন্তু দিহান কি কাঁদছে? কেন কাঁদছে সে? তার ঘরে এত রাতে বসে দিহানের কান্না তো কোনো কারণ নেই, তাহলে কেন কাঁদছে সে? রাত্রির গলা কানে আসতেই দিহান চোখ মুছে রাত্রির দিকে তাকায়। দিহানের চোখের দিকে তাকিয়ে রাত্রির বুকটা ছ্যাঁত করে ওঠে। এ কি অবস্থা মানুষটার? চোখ দুটো অসম্ভব লাল দেখাচ্ছে। সে চোখের দিকে তাকিয়ে রাত্রি বিচলিত কণ্ঠে বলে, এ কি দিহান ভাই, আপনি তো সত্যি কেঁদেছিলেন। কেঁদেছিলেন কেন দিহান ভাই? দিহান তড়িৎ গতিতে রাত্রি বরাবর খাটে উঠে বসে, শক্ত করে রাত্রির দুবাহু চেপে ধরে। দিহান এতটাই জোরে ধরেছে যে রাত্রি ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয়। ব্যথার তো কণ্ঠে বলে, দিহান ভাই, ব্যথা পাচ্ছি, ছাড়ুন। এভাবে ধরেছেন কেন? দিহান দাঁতে দাঁত পিষে বলে, এই মেয়ে, বয়স কত তোমার? বলো, বয়স কত তোমার? দিহান মুখ খুলতে এই মদের বিদঘুটে গন্ধ রাত্রির নাকে ঢোকে। এই গন্ধে তার গা গুলিয়ে আসছে। বিস্মিত কণ্ঠে বলে, দিহান ভাই, আপনি মদ খেয়েছেন? দিহান রাগাত স্বরে গমগমে কণ্ঠে বলে, হ্যাঁ খেয়েছি, বেশ করেছি, খেয়েছি, আরও খাবো, প্রতিদিন খাবো। আমার কথা ছাড়ো, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, বয়স কত তোমার? কি হলো বলো? মাত্র 16, তাই না? তোমার বয়স মাত্র 16। এই বয়সে কি বোঝো তুমি? কতটা বোঝো? একটা জীবনের মূল্য কতটা বোঝো তুমি? বলো, বোঝো তুমি? শেষের বাক্যটি একটু জোরেই বলে দিহান। রাত্রি অবাক হয়ে দিহানের কথা শোনে, অবাক হয়ে বলে, এসব কি বলছেন আপনি? কি বলছি বোঝো না তুমি? বোকা তুমি, নাকি আমাকে বোকা ভাবো? সবার কাছ থেকে এত বড় একটা কথা লুকালে তুমি কোন সাহসে? সবাইকে যতই বোকা বানাও না কেন, আমি এটা খুব ভালো মতোই বুঝেছি যে তুমি তোমার এই মরণব্যাধির কথা আগে থেকেই জানতা। সেটা খুব চতুরতার সাথে তুমি সবার কাছ থেকে লুকিয়ে গিয়েছ। তুমি চুপি চুপি গিয়ে আজ থেকে বছরখানেক আগে নিজের সব ধরনের টেস্ট করিয়েছ। তখন উপায় ছিল তোমাকে এর মধ্য থেকে বের করে আনার। কিন্তু কতটা বুকের পাটা তোমার
এই মরণব্যাধি চিকিৎসা করাবে না বলে পুরো পরিবারের কারোর কাছে কিছু বলনি তুমি। আমি আশ্চর্য হয়ে যাই তোমার সাহস দেখে। কেন লুকিয়েছো তুমি কথাটা, কেন? আমার পাগলামিতে বিরক্ত হয়ে আপনি বলেছিলেন আপনি শান্তি চান, যেন আপনাকে একটু শান্তি দেই, আপনাকে সে শান্তি দেওয়ার জন্য। মনে আছে আপনি সেদিন বলেছিলেন আমি যেন আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাই, আপনার সেই ইচ্ছেটা পূরণ করার জন্য। আপনি বলেছিলেন আমি যেন আপনার চোখের সামনে না আসি, চিরকালের মতো আপনার চোখের আড়াল হওয়ার জন্য। আপনি বলেছিলেন আমি যেন আপনাকে ভুলে যাই, কিন্তু আপনাকে ভোলা যে আমার এ জন্মে সম্ভব হতো না। তাই আপনাকে যাতে ভুলে যেতে পারি সেই জন্যই আমি এই পথ বেছে নিলাম। আপনাকে ভুলে যাব, আপনার চোখের আড়াল হব, আপনার সামনে গিয়ে ঘুর ঘুর করবো না। আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন আমার ভালোবাসা থেকে। এত কিছুর জন্য তো বলিনি দিহান ভাই। রাত্রির সাহস স্বীকারোক্তি, তবে কথাগুলো বলতে গিয়ে কান্নায় গলারোধ হয়ে আসতে তার। আর দিহান, সে বাক্যশক্তি হারিয়ে অনুভূতিহীন নীরব অথচ বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে রাত্রির মুখ পানে। দিহানের মনে পড়ে যায় সেদিনের কথাগুলো। রাত্রি তখন সবে ক্লাস 10-এ উঠেছিল। একদিন হঠাৎ স্কুল থেকে বাড়ি ফিরে সোজা দিহানের ঘরে ঢুকে পড়ল। এসেই দিহানকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, দিহান ভাই, আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি, খুব খুব খুব, এতটা ভালোবাসি যে আপনাকে ছাড়া আমি থাকতেই পারি না, আর আর কোনোদিনও পারবো না। আপনিও আমাকে ভালোবাসবেন তো? আপনি আমাকে বিয়ে করবেন তো দিহান ভাই? সেদিন দিহানের মন মেজাজ ভালো ছিল না। মন মেজাজ ভালো না থাকার অবশ্য কারণ ছিল। সেদিন মামার সাথে তার কথা কাটাকাটি হয়েছিল। মামা মানুষটা যে অতি উদার মানুষ তেমন নয়। বাবা মারা যাবার পর মা তাকে আর 1 বছরের ছোট বোনকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছিল। তখন তার বয়স মাত্র 6। তখন থেকেই তারা মামা বাড়িতেই থাকছে। এই নিয়ে তো কম তিরস্কার পায়নি তারা ছোটবেলা থেকে। রাত্রি তখন পৃথিবীতে অস্তিত্ব ছিল না। রাত্রি যখন হলো তখন তার বয়স 8। ছোটবেলায় সে আর তার বোন কতটা তিরস্কারের মধ্য থেকে বড় হয়েছিল সেসব কথা রাত্রির অজানা। রাত্রি ছোট থেকেই দিহানের ভক্ত ছিল। দিহান ভাই করে মুখে ফেনা তুলতো। যখন একটু বড় হলো বলতে শুরু করলো, দিহান ভাই, আমার আপনাকে ভালো লাগে, বড় হলে আমি আপনাকে বিয়ে করব, কেমন? তখন ছোট্ট রাত্রির কথা শুনে হাসতো দিহান। রাত্রি গুলুমুলু গাল দুটো টেনে বলতো, আচ্ছা করো। কিন্তু তখন কি আর দিহান জানতো রাত্রির এই ছেলে মানুষই কথা যা সে হেসে উড়িয়ে দিত একসময় এই কথায় মেয়েটাকে মুমূর্ষ অবস্থায় এনে দাঁড় করাবে। রাত্রি যখন আস্তে আস্তে বড় হলো তার পাগলামি বাড়লো। বলতে লাগলো, দিহান ভাই, আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসুন না? আপনি কেন ভালোবাসেন না আমায়? দিহান প্রথমে রাত্রে এসব কথা পাত্তা না দিলেও আস্তে আস্তে বুঝতে পারে মেয়েটা ছোট নেই। সে ছেলে মানুষের ছলে এসব কথা আর বলে না। সে খুব ভালো মতোই বুঝলো রাত্রির মন কিশোরী অবস্থায় আবেগ পরিপূর্ণ হলেও তখন দিহান পরিপূর্ণ যুবক। তার ভালো মন্দ বিচার করার ক্ষমতা তখন হয়েছে। সে জানে যাদের আশ্রয়ে এতদিন বড় হয়েছে তাদের একমাত্র চোখের মনি তারা কখনোই তুলে দেবে না তার হাতে। এই যে বামুন হয়ে চাঁদ ধরার মতন আশা, সে রাত্রিকে তখন থেকেই একটু একটু ইগনোর করা শুরু করে। তবে এর মধ্যেই অঘটন ঘটে যায় যখন সে উপলব্ধি করে মেয়েটার প্রতি তার মনে সফট কর্নার রয়েছে। মেয়েটার প্রতি সে দুর্বল, একটু নয় অনেক। রাত্রি সব কিছুই তার ভালো লাগতো, এমনকি পুরো রাত্রিটাকেই তার ভালো লাগে। অন্য কোনো মেয়ের প্রতি যে অনুভূতি আসে না, রাত্রির প্রতি তার মনে সেসব অনুভূতিরা এসে ভর করে দিবানিশি। দিহান ভরকায়, সেও কি রাত্রির মতো পাগল হলো নাকি? এরকম হলে যে সর্বনাশ হয়ে যাবে, সে নিজেকে বোঝানোর চেষ্টা করে।
রাত্রিকে অতিমাত্রায় ইগনোর করা শুরু করে। শেষ অবধি এ বাড়ি ছেড়ে ভার্সিটির হোস্টেলে থাকতে শুরু করে, যাতে করে রাত্রির প্রতি তার মনে কোনো গাঢ় অনুভূতির জন্ম না নেয়। এজন্যই তো রাত্রি থেকে দূরে থাকা। তবে এতে তার সমস্যা বাড়ে বই কমে না। রাত্রি থেকে দূরে থেকে তাকে ভোলার পরিবর্তে রাত্রির মায়ায় আরো জড়িয়ে পড়ে, খুব জোরালোভাবে জড়িয়ে পড়ে। রাত্রিকে দীর্ঘদিন না দেখলে তার মনে হতো কেউ বুকের ওপর 1000 টনের পাথর চাপিয়ে দিয়েছে। তীব্র হৃদয় দহনে সহ্য করতে না পেরে আবার বাড়ি ফিরে আসে। রাত্রিকে চোখের দেখা দেখতেই তার হৃদয়ের অনল প্রশমিত হয়। তখন যে উপলব্ধি করে যে সে ভালোবাসে মেয়েটাকে, সে এই ছোট্ট মেয়েটাকে ছাড়া থাকতে পারবে না, কখনোই পারবে না। তখন আর সে রাত্রিকে ততটা ইগনোর করে না, আবার রাত্রিকে অতটা সময়ও দেয় না। ভাবে অন্তত একটা চাকরি হলে রাত্রির ব্যাপারে মায়ের সাথে কথা বলতে পারবে। ততদিন সবকিছুই যেভাবে চলছে সেভাবেই চলুক। তবে তার আগেই মা কিভাবে যেন ব্যাপারটা বুঝে যায়। সেদিন সকালে দিহান সবে বই নিয়ে পড়তে বসেছিল। মা ঘরে ঢুকেই তাকে টেনে তুলে আচমকা একটা চড় বসিয়ে দেয় তার গালে। দিহান বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। মা তাকে ছোটবেলায় মারত। যখন বাবা মারা গেল তখন বাবার শোকে পাগল মা তার অল্প দোষেই রেগে যেতেন, রেগে গিয়ে মারত। কিন্তু বড় হবার পর থেকে মা কখনো আর গায়ে হাত তোলেনি। এই 24 বছর বয়সে এসে হঠাৎ একদিন তার মা গায়ে হাত তুলবে সে কখনোই ভাবেনি। তবে তার অবাকের মাত্রা ছাড়াই তখন যখন মা রাগত স্বরে বলে, তুই রাত্রিকে ভালোবাসিস? দিহান বিস্মত হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় হয়ে মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। তার বুঝে আসে না মা এই কথা কিভাবে জানলো, মায়ের কানে এই কথা কিভাবে গেল। এই কথা সে তো কাউকে বলেনি, কাউকে না, নিজের অন্তরে সন্তর্পণে গোপনে রেখেছিল এই কথা। তবে মা কিভাবে জানলো? কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? বল, কেন ভালোবেসেছিস ওকে? জানিস না ও কি আর তুই কি? তোদের মধ্যে কতটা পার্থক্য তুই জানিস না? চুপ করে থাকবি না দিহান, উত্তর দে। দিহান সেদিন অস্বীকার করেনি এই কথা। সে মাকে জানিয়েছিল তার ভালোবাসার কথা, তার হৃদয়ে দহনের কথা। মা সেদিন শুধু হতবিম্ব দৃষ্টিতে তার কথা শুনে চলেছিল। রাত্রি যে এবারই রাজকন্যা, তার ভাইয়ের চোখের মণি। অমন সুন্দর মেয়েটাকে তার ছেলের হাতে কিভাবে দেবে তার ভাই? তার ছেলে যে অনাথ, বেকার, অন্যের টাকায় খায় পড়ে, তারা তো তার ভাইয়ের দয়ায় বেঁচে আছে। যাদের দয়ায় এতদিন বেঁচে থাকলো, তাদের সবচেয়ে মূল্যবান সম্পদটাকে কিভাবে চাইবে সে? চাইলেও কি দেবে? না, কখনোই রাত্রিকে দেবে না দিহানের হাতে। দিহান মরে গেলেও দেবে না, সেটা তিনি খুব ভালো করেই জানেন। তিনি যখন ছেলেকে বোঝাচ্ছিলেন তখন ঘটে যায় সবচেয়ে বড় অঘটন। তিনি দিহানকে বোঝাচ্ছিলেন, কিন্তু দিহান মানতে নারাজ। কিন্তু মা ছেলে তাদের তর্ক বিতর্কের মতোই খেয়াল করেনি যে সেখানে আগমন ঘটেছে আরো একটি মানবের। সেদিন রাত্রি বাবা দরজার বাইরে থেকে বোন বোন করে কথা শুনেছিল। তিনি সেদিন চুপ থাকেননি। ঘরে ঢুকেই দিহানকে একটা শক্তপোক্ত থাপ্পড় মেরে বসেন। তার আগমনে যেন দিহানের মায়ের প্রাণ পাখি উড়াল দেয়। সেদিন রাত্রির বাবা রাগের বশে দিহানকে মেরেছিল। তার এত বড় ছেলেটাকে এভাবে মার খেতে দেখতে পারেনি দিবা। ভাইয়ের কাছে অনুনয় করেছিল দিহানকে যেন না মারে। রাত্রি বাবা দেলোয়ার সাহেব তো বোনের কথা শোনেননি, উল্টে তাকে যা নয় তাই বলে অপমান করেন। এক পর্যায়ে দিহানের মৃত বাবাকেও টেনে তিনি কথা বলেন। দিহানের শরীরে শত আঘাত সহ্য করে নিলেও মা বাবার অপমান সহ্য করতে পারেনি। সেদিন মামার সাথে তার কথা কাটাকাটি হয়। দিহান জেদের বসে সেদিন রাত্রি বাবাকে কথা দেয় যে তার মেয়েকে ভালোবাসা তো দূর, তার দিকে আর কখনো ফিরেও তাকাবে না। দিহানও নিজে সে কথা রাখার চেষ্টা করেছিল বহুগুণে, তবে সেই কথাটাই আজ তাদের দাঁড় করালো এই পরিস্থিতিতে। সেদিনই রাত্রে বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে উক্ত কথাগুলো বলেছিল। রাত্রির কথাটা সেদিন দিহানের কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার মতো কাজ করেছিল। ঠান্ডা মাথার শান্ত দিহানের মাথা সেদিন
ঠিক ছিল না। সেদিন রাত্রিকে দূরে ঠেলে যা নয় তাই শোনায়। শান্ত দিহানের এমন অশান্ত রূপ রাত্রি সহ্য করতে পারে না। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ঘর থেকে। দিহান শুধু সেদিক পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। বুঝতে পারে সে মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাগে দুঃখে সে নিজের চুল টেনে ধরে, দেয়ালে প্রহার করতে করতে নিজের হাতখানা রক্তাক্ত করে ফেলে। তবে মনকে এই বলে শান্ত করে যে ভালোই হয়েছে কঠিন কথাগুলো বলে, মেয়েটা তার থেকে এবার অন্তত দূরে দূরে থাকবে। সেদিনের পর থেকে দিহানের শত কষ্ট হলেও রাত্রি থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করেছে। তবে সেদিনের কথায় কোনো ভালো ফল বয়ে আনেনি রাত্রির জীবনে। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। জানেন দিহান ভাই, আপনাকে যেদিন জড়িয়ে ধরে সারা জীবন আপনার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওই দিনই আমি প্রথম আমার রোগের ব্যাপারে জানতে পেরেছিলাম। সেদিন হঠাৎ স্কুলে মাথা ঘুরে পড়ে যাই। স্কুলের ডাক্তার আমাকে দেখেন, আমার জ্ঞান ফেরান। বাড়িতেও ফোন করে কিন্তু কেউ ফোন ধরে না। আমার অবস্থা ভালো নয় দেখে স্কুলের ডাক্তার আমাকে হসপিটালে ভর্তি করানোর পারমিশন দিল। তবে ভাগ্যবশত আমার জ্ঞান ফিরল। আমাকে আর হাসপাতালে ভর্তি করানোর দরকার পড়লো না। তবে ডাক্তার আমাকে বারবার করে বলে দিল আমি যেন ভালো কোনো ডাক্তার দেখাই। ডাক্তার বোধহয় খারাপ কিছু আশঙ্কা করেই পরামর্শ দিয়েছিলেন। তবে আমাকে খোলসা করে কিছুই বলেনি। তখন ভেবেছিলাম স্কুলে না খেয়ে যাই বলে এরকম হয়েছে। কথাটাকে অতটা পাত্তা দেইনি। তবে আমার প্রায়শই মাথা ঘুরতো, দুর্বল লাগতো। এই ব্যাপারে শ্রেয়া জানতো। শ্রেয়া আমার ক্লাসমেট। ও যখন কথাটা শুনলো, কথাটাকে সিরিয়াসলি নিল। সেদিন স্কুল থেকে হাফ ডে লিভ নিয়ে বলল, চল একবার বাবার কাছ থেকে ঘুরে আসি আর তোকেও দেখিয়ে আনি। সেদিন মূলত শ্রেয়া জোরাজুরিতেই ওর সাথে হাসপাতালে গেলাম। ওর বাবা ওই হাসপাতালে ডাক্তার। ওর বাবা আমাকে দেখলেন, আমার কিছু টেক্সট করাতে দিলেন। আমিও চুপচাপ টেক্সট করালাম। শ্রেয়ার বাবা ছিল বলে আর গার্জিয়ানের প্রয়োজন পড়েনি। সেদিন যেহেতু স্কুলে থেকে হাফ ডে লিভ নিয়েছিলাম, তাই বাড়িতে ফেরার তাড়াও ছিল না। টেক্সট করানোর পর রিপোর্টের জন্য হাসপাতালেই বসে থাকলাম। আমার সাথে শ্রেয়াও ছিল। ও ওর বাবাকে জোরাজুরি করলো যাতে আমার রিপোর্টটা আগে বের করানোর ব্যবস্থা করে। আমার রিপোর্ট বেরোলো কিছুটা আগেই। আঙ্কেল গম্ভীর মুখে আমার রিপোর্ট দেখলেন, বললেন বাড়ির লোকে খবর দিতে। আমার কাছে তখন ফোন ছিল না, আর তাছাড়া রিপোর্ট দেখার কৌতূহল সামলাতে পারছিলাম না। আঙ্কেলকে অনেক জোর করে শুনলাম রিপোর্টে কি লেখা আছে। তো তখন তখন আমার ব্রেন ক্যান্সারের প্রথম স্টেজ। সেজন্য সব সময় মাথা ঘুরতো। তবে তিনি আশ্বাস দিয়ে বললেন ভালোভাবে চিকিৎসা করলে ঠিক হয়ে যাব। এখনো হাতে সময় রয়েছে। তবে সেদিন আমার মতো কেমন জানি ভয় ঢুকে গিয়েছিল। মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। খুব তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমায়। সেদিন চিন্তিত হয়ে বাড়ি ফিরলাম। ঘরে ঢোকার পথে আপনার রুমের দিকে তাকালাম। আপনার ঘরের দরজা ভেজানো ছিল। তখন হুট করেই আপনাকে দেখার স্বাদ জাগলো। আপনাকে বলা কথাগুলো মাথায় ভিড় করলো। বলতে মন চাইলো কথাগুলো আপনাকে। তখন শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, আপনার সাথে আমার সারা জীবন থাকা হবে না। আমি তখন অত সাত পাঁচ না ভেবে দৌড়ে গিয়েছিলাম আপনার ঘরে, চাপটে ধরেছিলাম আপনাকে, কান্না লুকিয়ে কথাগুলো জিজ্ঞাসা করেছিলাম আপনাকে। তবে আপনি আমাকে দুনিয়ার বিষ বাণীগুলো শুনালেন। সেদিন ভাগার হৃদয় আরো ভেঙে দিলেন। সেদিন সব রোগের কথা ভুলে বসলাম। সেদিন সারাদিন লুকিয়ে লুকিয়ে কান্না করলাম। পরের দিন বেহায়ার মতো আবার আপনার কাছে গেলাম। আপনি আবার তাড়িয়ে দিলেন। হঠাৎ করে মনে হলো আপনাকে মুক্তি দেওয়ার জন্যই উপরওয়ালা বোধহয় আমাকে এই মরণ ব্যাধি দিয়েছে। আমি আর বললাম না বাড়িতে। শ্রেয়া ছাড়া কেউ জানতো না এই রোগের ব্যাপারে। তবে অল্প কিছুদিনের মধ্যে
সেও ট্রান্সফার হয়ে শহর ছাড়লো। তারপর থেকে তারপর থেকে একাই যেতাম হাসপাতালে, চিকিৎসার জন্য নয়, কতদিন বাঁচবো এটা জানতে। প্রথম স্টেজ থেকে দ্বিতীয় স্টেজে যেতে সময় লাগেনি, দ্বিতীয় স্টেজে পৌঁছানোর পর হাসপাতালে যাওয়া বন্ধ করে দিলাম, সেই জন্য কেউ আর কিছু জানতে পারেনি। এদিকে আস্তে আস্তে আমার রোগ বাড়লো, সাথে আপনার ওই তিক্ত অপমান। নিজের অজান্তেই করে ফেলা নিজের পাগলামির দীর্ঘ বর্ণনার পর লম্বা শ্বাস ফেলে রাত্রি। অবশ্য আবেগের বশে সে যে কত বড় পাগলামি করে ফেলেছে সেটা হয়তো এখন সে বুঝতে পারছে না। বুঝবি বা কি করে? সে যে সবকিছু সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখেছে। অন্যদিকে দিহান অসহায় হয়ে রাত্রি কথাগুলো শুনছিল। মেয়েটা এতটা দুর্বল হৃদয় অধিকারী? তার থেকে দূরে সরানোর নিমিত্তে বলা কিছু তিক্ত কথাটা মেয়েটার ওপর এতটা ভারী পড়ল। হয়তো ভারী পড়াই স্বাভাবিক। ছোটবেলা থেকে মেয়েটা অতিরিক্ত আদরে মানুষ হয়েছে। তিক্ত কথা তো দূর, কেউ চোখ অব্দি রাঙায়নি, সেই জন্য বোধহয় তার অপমানগুলো এতটা ভারী পড়ছে। অতিমাত্রায় আবেগ আর দুর্বল হৃদয়ে রাত্রির উপর কথাগুলো ভাবতেই রাগে দুঃখে চোয়াল শক্ত হয়ে আসে দিহানের। তাছাড়া রাত্রি না বুঝলেও সে ঢের বুঝেছে সেদিন বাড়িতে কেন কেউ ফোন তোলেনি। তুলবে কিভাবে? তখন তো সবাই দিহানের ঘরে দিহানকে তিরস্কার করতে ব্যস্ত ছিল। সেই দিনটাই সবকিছু কেন হতে হলো? সেদিন মাকে জানতে হলো তার ভালোবাসার কথা, সেদিন মামার সাথে তার বিষয়টা নিয়ে ঝগড়া হতে হলো, সেদিনই রাত্রিকে অসুস্থ হতে হলো, সেদিনই তাকে রাত্রির সাথে অমন খারাপ ব্যবহার করতে হলো। কেন সব ওই দিনই হতে হলো কেন? দিহানের রাগ লাগে, প্রচন্ড রাগ। অন্য কারো উপর নয়, তার নিজের উপর। নিজেকে সবকিছুর কেন্দ্রবিন্দু মনে হয়। দিহান রাত্রির পাশ থেকে উঠে দুই হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়ায়। আচমকা শুরু হয় তার পাগলামি। মুষ্টিবদ্ধ করে হাতে একের পর এক প্রহর করতে থাকে দেয়ালে। রাত্রি আজকে ওঠে, দুই হাতে মুখ চেপে ধরে, দৌড়ে যায় দিহানের কাছে, তাকে আটকানোর চেষ্টা করে। দিহানের মধ্যে যেন অদৃশ্য শক্তি এসে ভর করেছে। রোগা পাতলা রাত্রি তাকে আটকাতে অক্ষম হয়। দিহানের হাত ফেটে রক্ত বের হচ্ছে। রাত্রি তা দেখে ভয় কেঁদে ফেলে, শব্দ করেই কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলে, থামুন দিহান ভাই, প্লিজ থামুন, এরকম এরকম করবেন না, আপনার আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে, প্লিজ থামুন, আমি আমি দেখতে পাচ্ছি না। রাত্রি কান্নার শব্দ বোধ হয় দিহানে কান অব্দি পৌঁছায়। সে নিজেকে থামায়। দিহানকে থামতে দেখে রাত্রি কাঁদতে কাঁদতে দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে। দিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দিহান ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত্রিকে দুই হাতে আগলে নেয়, চুলের মতো হাত গলিয়ে দিয়ে বলে, এই রাত্রি, কাঁদছো কেন? রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, কাঁদছি কেন জানেন না আপনি? আপনি এরকম পাগলামো কেন করছেন? কেন? অতঃপর বুক থেকে মাথা তুলে দিহানের রক্ত ভেজা আর ডান হাতটা টেনে নেয় নিজের হাতের মুঠোয়। আহত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে নাক টেনে বলে, দেখুন তো, দেখুন তো কি অবস্থা করলেন হাতের, আর আপনি বলছেন আমি আমি কাঁদছি কেন? আমাকে কেন এত ভালোবাসো রাত্রি? দিহানের প্রশ্নে রাত্রি সচকিতে টলমলে চোখে তাকায় দিহানের দিকে। সেভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু সময় নিয়ে বলে, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই দিহান ভাই, আমি শুধু এটুকুই জানি, আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। যতটা ভালোবাসলে বিনা দ্বিধায় তার জন্য নিজের জীবনটাকে ধীরে ধীরে স্বেচ্ছায় শেষ করে দেওয়া যায়, ঠিক ততটাই। তবে আপনি সেই কথা কখনো জানতেই পারেননি। তুমিও তো জানতে পারোনি রাত্রি। কি? আমি তোমাকে ভালোবাসি, সেটা তোমার জন্য আমার ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু সেটা আমি তোমাকে ঠিক কতখানি ভালোবাসি তা তুমি কখনোই জানতে পারোনি। যদি জানতে তাহলে 1000 বছর শুধু আমার কাছে থাকতে চাইতে।
দিহানের কথা শুনে রাত্রি বিস্ময়ে হতভম্ব। দিহান ভাই কি বললো এক্ষুনি? দিহান ভাই তাকে ভালোবাসে? তাকে? সে কি ঠিক শুনলো নাকি তার মনের ভ্রম? এ তার স্বপ্ন নয় তো? হয়তো ঘুম ভেঙেই দেখবে সব তার ভ্রম। সে নিজের ভ্রম কাটানোর জন্য কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললেন দিহান ভাই? কি বললেন? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি রাত্রি। শুনেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না রাত্রি, আমি সহ্য করতে পারবো না। আমি সেদিনের কথা ফিরিয়ে নিচ্ছি রাত্রি, প্লিজ থেকে যাও আমার কাছে, প্লিজ। রাত্রিকে পুনরায় বুকের মতো আগলে নিয়ে দিহানের আকুল কণ্ঠে অনুনয়। দিহানের এই কথা রাত্রির মনে ঝড় তোলে। দিহান ভাই তাকে ভালোবাসে, তার দিহান ভাই তাকে ভালোবাসে। হ্যাঁ, দিহান ভাই বলল তো তাকে ভালোবাসি। রাত্রির হাত পা কাঁপছে, হৃদয় স্পন্দন বাড়ছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। এই তো সেই বাক্য যার শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিল। তবে এমন হচ্ছে কেন? দিহানের হাতের মধ্যে আবদ্ধ থেকে রাত্রি মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। শক্ত অবলম্বনের আশায় দিহানকে আলিঙ্গন করে। তবে অল্পক্ষণেই তার মাথায় খেয়াল যায় দিহান ভাই এখন বিবাহিত, সে এখন অন্য কারো, তার নয়। মদ খেয়ে মাতাল দিহান ভাই হয়তো নিজেও জানে না সে কি বলছে। ঘরে হয়তো দিহান ভাইয়ের জন্য তার স্ত্রী অপেক্ষা করছে। দিহান ভাই এখন বিবাহিত, সে কথা তো সে ভুলেই বসেছিল। কথা মনে পড়তেই এক বুক কষ্ট এসে ভর করে তার মধ্যে। দিহানের ভালোবাসার কথা শুনে শ্রান্ত হৃদয় এই মুহূর্তে অশান্ত হয়ে ওঠে। সে দিহানকে দূরে ঠেলে দেয়, নিজের চোখের পানি মুছে কাট কাট কণ্ঠে বলে, আপনি এখন চলে যান দিহান ভাই। আপনি এখন মাতাল, তাই এসব আবল তাবল বলছেন। এরকম বলবেন না, আপনার স্ত্রী শুনলে কষ্ট পাবে। তাকে আমার মতো কষ্ট দেবেন না। সে হয়তো আপনার জন্য ঘরে অপেক্ষা করছে। তাই আপনি এখানে আর থাকবেন না, আপনি চলে যান তার কাছে। রাত্রির কথা শুনে দিহানের বুক কাঁপে। কথা বলতে গিয়ে কণ্ঠ রোধ হয়, তবু জিজ্ঞাসা করে, এখন আর ভালোবাসো না আমায়? কিভাবে ভালোবাসবো দিহান ভাই? আপনাকে যে এখন ভালোবাসা পাপ। তবে এই পাপই আমি করে চলেছি দিনের পর দিন। যতদিন বেঁচে থাকবো এই পাপ হতে হয়তো মুক্তি পাবো না আমি। আপনি এত কাছে আসবেন না দিহান ভাই। আমার পাপের পাল্লা ভারী ছাড়া কিছুই হবে না। আপনার মনে যদি আমার জন্য কোনো অনুভূতি থেকেও থাকে সেটা মুছে ফেলুন। ওই মনে শুধু আপনার স্ত্রীকেই রাখুন, যার সাথে আল্লাহর নামে আপনি বৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছেন। তাকে করুন আপনার হৃদয়ের একমাত্র অধিকারিণী। দিহানের বিস্মিত কণ্ঠে প্রশ্ন, আমার স্ত্রী? হ্যাঁ, আপনি চলে যান প্লিজ। ভুল বলছো রাত্রি, আমার কোনো স্ত্রী নেই। মানে? বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে রাত্রি। সে কি ঠিক শুনলো নাকি দিহান ভাই মাতাল অবস্থায় আরো একখানা অবাস্তব কথা বলছে? কিছুক্ষণ আগের বুকের মতো ধূপকারীরা আবার সে তীব্রভাবে ভর করে তার মধ্যে। তার প্রশ্নের প্রতি উত্তরে দিহানের বলা কথাটি যেন ধূপকানিও শরীরের কাঁপুনি বাড়িয়ে দেয় বহুগুণে। মানে সেদিন আমি বিয়ে করিনি রাত্রে, আমার কোনো স্ত্রী নেই, কেউ নেই, শুধু তুমি আছো। আর আমার হৃদয়ের মাঝে একমাত্র অধিকারিণী শুধু তুমি, আর কেউ নয় রাত্রে। রাত্রি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে ঘর বাঁধার কথা দিহান কখনো স্বপ্নেও ভাবেনি। রাত্রি থেকে শত দূরে থাকলেও রাত্রিকে ঘিরেই ছিল তার স্বপ্নের পৃথিবী। রাত্রি যে ছিল তার স্বপ্নের প্রেয়সী। রাত্রিকে বাস্তবে পাওয়ার ইচ্ছে যে তার অলিন স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তবে তার সেই স্বপ্নের পৃথিবীতেও কেউ রাত্রিকে রাখতে দিল না। তার সেই স্বপ্ন থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো সবাই মিলে। তাকে এক প্রকার বাধ্য করলো অন্য মেয়ের সাথে বিয়ে করতে। সবচেয়ে বেইমানিটা করলো তার জন্মদাত্রী মা। তিনিই বা কি করবেন? তিনি নিজেই তো কাজটা করেছিলেন এক প্রকার বাধ্য হয়ে। তিনি দিহানকে তার রোগের কথা বলেন, যে রোগ তার মধ্যে কখনোই ছিল না, সেই রোগের ভয় দেখালো।
বলল, ওই রোগের খরচ বহন করেছে তোর মামা। তোর পক্ষে এর চিকিৎসা করা কখনোই সম্ভব নয়। তুই আমাকে মরতে দেখতে চাস? তুই এখন এই বিয়ে না করলে তোর মামা চিকিৎসার খরচ বন্ধ করে দেবে। তুই বরং আমার জন্য কবর খুঁড়ে রাখিস। তিনি দিহানকে ভাইয়ের কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। দিহান সবে পরীক্ষা দিয়ে উঠেছে, তখন তার কোনো চাকরি জোটেনি। তার পক্ষে মায়ের রোগের চিকিৎসা করা ছিল অসম্ভব। যতই হোক, নিজের জন্য মায়ের মরণ তো আর দেখতে পারবে না। সে না চাইতেই রাজি হলো বিয়েতে। তবে তখন যদি বুঝতো সব মিথ্যে, তাহলে কি আর এ জীবনে অমন কাজ করতে রাজি হতো? এসব কথা সে জানতে পারে তার বিয়ের দিন। সেদিন রাত্রি অজ্ঞান হয়ে পড়ে গেল, ঠিক তার কবুল বলার পূর্ব মুহূর্তে। রাত্রির এমন দশা সে সহ্য করতে পারেনি। সেই সবার আগে ছুটে গিয়েছিল সেখানে। রাত্রিকে পাগলের মতো ডাকতে শুরু করলো। রাত্রির চোখ খোলে না। রাত্রিকে পাজা কোলা করে তুলে নিয়ে ছুটলো হাসপাতালে। বাড়ির সবাই গেল, বিয়েটা আপাতত বন্ধ রাখা হলো। রাত্রি বাবা তাদের ক্ষমা চেয়ে বললেন বিয়েটা যেন কিছুক্ষণ পরে হয়। তারা তার অনুরোধ রাখলেন, তবে বিয়েটার হয়নি। রাত্রির জ্ঞান ফিরছিল না। ডাক্তারেরা তার অনেকগুলো পরীক্ষা করতে দিল। বলল রাত্রির অবস্থা ভালো নয়। পরীক্ষার রিপোর্ট দেখে জানালেন রাত্রির রোগের কথা। এসব শুনে দিহান সবার আড়ালে লুকিয়ে কাঁদছিল। দীপশিকা সেখানে গিয়ে বলল, ভাইয়া তুমি বিয়েটা করো না। দীপশিকার কথায় দিহান অবাক হয়েছিল বটে। সে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই দীপশিকা নিজেই তাকে সবকিছু খুলে বলে। রাত্রির এই দিহানের পিছু পিছু ঘোরা, সারাক্ষণ দিহান ভাই করা, সবকিছুই মামার মনের ভিতর সঞ্চয় করেছিল। তার ভয় সত্যি হয় যখন তিনি রাত্রির ডায়েরিটা পড়েন। ডায়েরির প্রতিটা পাতায় দিহানকে নিয়ে লেখা, তার ভালোবাসার কথা লেখা। তিনি তখন বুঝলেন মেয়ে অন্য পথে চলে গিয়েছেন। তবে এ নিয়ে রাত্রিকে তিনি কিছু বলেননি। তিনি রাত্রির মন থেকে দিহানকে মোছার জন্য দিহানের বিয়ের ব্যবস্থা করেন। গুটি হিসেবে সাজালেন দিহানের মাকে বাধ্য করলেন যাতে তার অসুস্থতার কথা বলে যেন দিহানকে বিয়েতে রাজি করায়। মাও তাই করলো। এই কথা দীপশিকা শুনে নিয়েছিল, তবে তার এ কথা জানতে অনেক দেরি হয়ে গিয়েছিল। দিহানের বিয়ের দিনই সে এসব কথা জেনেছিল। দিহানকে এ কথা সে বলতে চেয়েছিল, তবে সে সুযোগ আর পায়নি। তার আগেই মা তাকে আটকে দিল। দিহান সেদিন ছিল নিস্তেজ, নিস্তব্ধ। তার মা যে এরকম কোনো কাজ করবে তা সে কখনো কল্পনায়ও ভাবেনি। রাগ হয়েছিল মামার প্রতি, রাগ হয়েছিল মায়ের প্রতি, রাগ হয়েছিল নিজের ভাগ্যের উপর। সেদিন দীপশিকাকে অসহায়ের মতো বলল, দীপু, আমার রাগ হচ্ছে দীপু, প্রচণ্ড রাগ হচ্ছে। ও না হয় বাচ্চাও, অবুঝ। আমি কেন ভালোবাসতে গেলাম ওকে? আমার জন্যই সব কিছু হয়েছে। দেখ দীপু, আমার কলিজা ওখানে পড়ে রয়েছে, আমার জন্যই ওখানে পড়ে রয়েছে। আমার সাথে অন্য কোনো মেয়ের বিয়ে হবে ও সহ্য করতে পারেনি। আমি যদি নিজের অনুভূতির প্রতি আর একটু সতর্ক থাকতাম, তাহলে মা কখনোই জানতে পারতো না আমার মনের খবর, আর না আজ এই দিন দেখতে হতো। আমি জানি আমার জান আমার প্রতি অভিমান করে নিশ্চয়ই নিজের প্রতি অবহেলা করেছে, সেজন্য আজ ওর এমন অবস্থা। দিহানের কণ্ঠ রোধ হয়। দিহানের যখন ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় রত, তখন তীব্র অনুশোচনায় পড়ে দীপশিখা ভাইকে অপরাধী কণ্ঠে জানায়, চুপ করো ভাইয়া, তোর দোষ নেই, সব দোষ আমার জন্যই মা জানতে পেরেছে তোর মনের খবর। পারলে আমাকে ক্ষমা করে দিস ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস। দিহান বিস্মিত ও প্রশ্নাত্মক চাহনিতে তাকায় দীপশিকার দিকে। দীপশিকা পুনরায় বলে, তোর ফাইনাল এক্সামের আগে জ্বর এসেছিল মনে আছে? জ্বরের কারণে হোস্টেল থেকে বাড়িতে ফিরে এলি। তখন একদিন মাঝরাতে তোর জ্বর বাড়লো। আমি তখন পানি খেতে উঠেছিলাম, কি মনে করে তোর ঘরে গিয়েছিলাম। গিয়ে দেখি তুই জ্বরে কাঁপছিস, কাউকে আর ডাকিনি। আমি নিজেই তোর সেবা করলাম। তবে সেদিন তোর জ্বরের ঘরে রাত্রিকে নিয়ে প্রলাপ শুনে বুঝেছিলাম তোর মনে রাত্রির জন্য কিছু আছে। তোর প্রতি সেদিন 1000বার রাত্রির নাম ধরে রেখেছিলি। তোর জ্বর তখন 103 ডিগ্রি, কিছুতেই কমতে চাইছিল না। আমার তখন কেন জানি বারবার মনে হচ্ছিল রাত্রিকে তোর কাছে এনে দিলে বোধহয় তোর জ্বর কমবে। তবে আমার সেই সাহস আর
হয়ে ওঠেনি। তোর জ্বর পড়লো ভোরের দিকে। আমি তখন ঘরে গিয়ে ঘুমালাম। তারপর দিন আমি আমার বান্ধবী ঋতুর সাথে ফোনে কথা বলছিলাম। কথার প্রসঙ্গ তোরা রাত্রি। তখন মা যে আমার ঘরে এসেছিল, কে জানতো? মা আমার আর ঋতুর কথা শুনে ফেলেছিল। তারপর মা আমাকে জোর করে সব কথা শুনলো। তখন ভাবিনি মা এতটা রিয়েক্ট করবে। মার আগে কাঁপতে কাঁপতে ঘরে গেলেন। তারপর তুই তো সব কিছুই জানিস। দিহান দীপশিকাকে দোষ দেয় না। এখানে দীপশিকারও তো কোনো দোষ নেই। তাদের নিয়তিতে যা হবার ছিল তাই হয়েছে। তবে সেদিন দিহান এক কথাই বলে দিয়েছিল সে অন্য কাউকে বিয়ে করবে না। তখন রাত্রির এমন অবস্থা ছিল কেউ এ নিয়ে বেশি বাড়াবাড়িও করতে পারেনি। দিহান প্রথম থেকে সব খুলে বলে রাত্রিকে। এতদিন যার ভালোর জন্যই সবাই এত কিছু করলো, সে যে গোপনে নিজের নিজের ক্ষতি করেছিল কে জানতো? আজ সেই মেয়ে ধ্বংসের প্রান্তে। তার কাছে এসব লুকোচুরি আর মানায় না। রাত্রি এতক্ষণ মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করেছিল। দিহানের কথা শেষ হতেই দিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে দিহানের শার্ট ভেজায়। কাঁদতে কাঁদতে বলে, সবাই খারাপ দিহান ভাই, সবাই খারাপ। আপনি আমাকে এসব কথা আগে বলেননি কেন দিহান ভাই? আপনি যদি একটা বার বলতেন আপনি আমাকে ভালোবাসেন তাহলে। রাত্রি কথা বলতে পারে না। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে যায়। দিহানও নীরবে অঝোর ধারায় চোখের জল ফেলে। সে কাঁদতে কাঁদতে অপরাধীর স্বরে বলে, আমার ভুল হয়েছে সোনা, আমার বড্ড ভুল হয়েছে। আমি যদি জানতাম তোমার এই ছোট্ট মনে আমার জন্য এত অভিমান পুষে রেখেছো, যদি জানতাম এই অভিমানে আস্তে আস্তে কিভাবে শেষ করেছো নিজেকে, তাহলে আমার জীবন দিয়ে হলেও তোমার অভিমান ভাঙাতাম আমি। আমাকে ছেড়ে তুমি প্লিজ যেও না রাত্রি, প্লিজ যেও না। আমি মরে যাবো রাত্রি, আমি মরে যাবো। রাত্রি দিহানের বুক থেকে মাথা তোলে। দুহাতে দিহানের কোমর জড়িয়ে মাথাটা একটু উঁচু করে ওর চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো যেতেই হবে দিহান ভাই, এখন যে বড্ড দেরি হয়ে গেছে। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি রাত্রি, সে কথা তুমি কখনোই জানতে পারোনি। আমি তোমাকে জানতে দেইনি। এখন যখন জানালাম তখন এটাও জেনে রাখো, আমি তোমাকে ছাড়া বোধহয় এ জন্মে থাকতে পারবো না। তোমার আগে আমার মরণ হোক রাত্রি, তোমার মৃত্যু দেখার ক্ষমতা যে আমার নেই। রাত্রি দিহানের মুখ চেপে ধরে অনুনয় করে বলে, দোহাই লাগে আপনার দিহান ভাই, এমন বলবেন না। এসব কথা এসব কথা আমার সহ্য হচ্ছে না। দিহান মুখ থেকে রাত্রির হাত সরায়। রাত্রির কোমর পেঁচিয়ে ধরে বলে, আমি মনে প্রাণে চাই তোমার আগে আমার মরণ হোক। আমি আগে যেতে চাই সেখানে। তুমি আগে গেলে যে নিঃসঙ্গতায় ভুগবো সেখানে, তাই আমি আগে যেতে চাই। তারপর যখন তুমি যাবে আমার কাছে, তখন হ্যাঁ আমাদের প্রেম হবে, আমাদের প্রেম পূর্ণতা পাবে। এই জন্মে না হোক, পর জন্মে হবে দিবারাত্রির প্রেম। হ্যাঁ দিহান ভাই, দিবারাত্রি প্রেম হবে, দিবারাত্রি প্রেম পূর্ণতা পাবে পরলোকে। তবে আফসোস দিহান ভাই, যদি আগে জানতে পারতাম আপনার ভালোবাসার কথা, তাহলে তাহলে আমাদের প্রেম সারা দুনিয়াকে দেখাতে পারতাম। দিহান রাত্রির কথায় বিরোধী করে বলে, এই পৃথিবীর মানুষগুলো না বড্ড নিষ্ঠুর রাত্রি। ওদের মতো খারাপ মানুষের অধিকার নেই দিবারাত্রির প্রেম দেখার। হ্যাঁ। রাত্রিকে দুহাতে পাজা কোলা করে কোলে তুলে নেয় দিহান। রাত্রি দিহানের গলা জড়িয়ে ধরে বলে, কি হলো? অনেক রাত হয়েছে, সবে চলো। উহুম। কেন? ততক্ষণে দিহান রাত্রিকে নিয়ে খাটে এসে বসেছে। রাত্রি দুহাতে দিহানের গলা জড়িয়ে দিহানের বুকে মাথা গুজে বসে রয়েছে। সে এখনো দিহানের কোলেই বসে রয়েছে। দিহান তাকে নামাতে পারে না। দিহান জিজ্ঞাসা করে, কি হলো? রাত্রির চোখে আবারও পানি এসে ভর করেছে। সে দিহানের বুকে মুখ গুজে কেঁদে ফেলে। দিহান বিচলিত কণ্ঠে বলে, এই শোনা, আবার কি হলো? কাঁদছো কেন? রাত্রি কাঁদতে কাঁদতে বলে, দিহান ভাই, দিহান ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার হাতে আর সময় নেই।
দিহান বিচলিত হয়, রাত্রিকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কোথায় কোথায় কষ্ট হচ্ছে সোনা? রাত্রি দিহানের এই প্রশ্নের উত্তর দেয় না। দিহানের কাছে অনুনয় আবদার করে বলে, আমাকে একটু আদর করবেন দিহান ভাই। আমি যে চিরকাল আপনার ভালোবাসার কাঙাল। এই যে শেষ মুহূর্তে আমাকে একটু ভালোবাসবেন। রাত্রির কথা শুনে দিহানের বুকটা ধক করে ওঠে। অনাকাঙ্ক্ষিত একটা ভয় রয়ে যায় তার শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। শেষ সময় বলছে কেন মেয়েটা? দিহান রাত্রির পাশে আধশোয়া হয়ে শুয়ে পড়ে। তপ্ত হাতটা রাখে রাত্রির ওই ঠান্ডা গালে। গালটা যেন একটু বেশি ঠান্ডা মনে হয়। রাত্রির দিকে ঝুঁকে আলতো স্বরে বলে, রাত্রি। রাত্রি কিছু বলে না, শুধু ছলছল নয়নে চেয়ে থাকে দিহানের পানে। দিহানও ওর পানে চেয়ে থাকে নির্বিশেষে। অতঃপর দিহান আরো একটু ঝুঁকে গিয়ে রাত্রির ওই গোলাপি নরম কোমল ওষ্ঠের ফাঁকে নিজের তপ্ত রুক্ষ ওষ্ঠ জোড়া গুজে দেয়। রাত্রি আবেশে চোখ বন্ধ করে নেয়। এতক্ষণে চোখের কোণে জমে থাকা পানিগুলো চোখের কোণ বেয়ে ঝরে পড়ে অনর্গল। একে একে মনে পড়তে থাকে এই ছোট্ট জীবনের সমস্ত স্মৃতি। ছোটবেলায় পরিবারের সাথে কাটানো সেই সুন্দর সময়গুলো, দিহানের সাথে কাটানো সেই অন্যান্য সুন্দর মুহূর্তগুলো। ছোট থেকে কাটানো সব মুহূর্তগুলো যেন হুড় হুড় করে এসে চোখের সামনে জমা হয়। স্মৃতিরা সব ধরা দেয় একই সময়। রাত্রি তখন একটা সুন্দর স্বপ্ন দেখে। ওই তো সে লাল টুকটুকে একটা শাড়ি পরে বসে আছে দিহানের পাশে। দিহানের গায়ে হলুদ কারুকার্য খচিত একখানা পাঞ্জাবি। সে হাসি হাসি মুখ নিয়ে রাত্রির দিকে চেয়ে আছে। রাত্রি লজ্জায় তার দিকে তাকাতে পারছে না। লজ্জাঙ্গা রাত্রির মুখটা নিচু করে বসে আছে। চারপাশে সবাই রয়েছে, মা, বাবা, ফুপু, রিফাত ভাইয়া, দীপশিকা আপা, দাদিমা সবাই আছে। তাদের চোখে মুখেও খুশির ঝিলিক। একজন বৃদ্ধ লোক রাত্রিকে বারবার বলছে, বলো মা, কবুল। কিন্তু রাত্রি লজ্জায় বলতে পারছে না। দিহান কবুল বলে দিব্যি দাঁত বের করে হাসছে। তার কি লজ্জা লাগছে না? রাত্রি আর চোখে একবার দিহানের দিকে তাকায়। দিহান তার দিকেই তাকিয়েছিল। রাত্রি তাকাতেই তাদের চোখাচোখি হয়। রাত্রিকে আর একটু লজ্জা দিতেই বোধ হয় দিহান রাত্রির দিকে ফিরে চোখ টিপ দেয়। রাত্রি লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। অবশেষে সে কবুল বলে। তিনি কবুল বলে নিজেকে সঁপে দেয় দিহানের তরে। তখন সবাই সমস্বরে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। এই তো সে দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। আর কি চাই তার? না, আর কিছুই চাই না তার। দুনিয়ার কাছে তার সব চাওয়া শেষ। যেটুকু পাওয়া ছিল সেটুকু বুঝি শেষ মুহূর্তে মিটিয়ে দিয়েছে দিহান। রাত্রি দিহানের রুক্ষ গালে আলতো করে হাত রাখে। দিহান তখন রাত্রির ঔষধায় ছেড়ে দেয়। মেয়েটার শরীর ঠান্ডা হয়ে আসছে, অসম্ভব রকমের ঠান্ডা। সে ভরকায়, বিচলিত কণ্ঠে শুধায়, এই রাত্রি, রাত্রি ঠিক আছো তুমি? তোমার হাত পা এমন ঠান্ডা কেন রাত্রি? রাত্রি কিছু বলল না, শুধু হাসে। দিহান গালে আলতো চাপড় মেরে বলে, এই রাত্রি, শুনছো আমার কথা? এরকম করে হাসছো কেন? কি হলো, কথা বলো। রাত্রির বোধহয় ঘোর কাটে। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কণ্ঠ রোধ হয়ে আসছে। সে কথা বলতে পারছে না। এত কষ্ট কেন হচ্ছে? কেন? এত কষ্ট তো জীবনে কখনো হয়নি। মনে হচ্ছে তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাচ্ছে অমানিসার অতল গভীরে, যে অমানিসা থেকে এসে ফিরতে পারবে না কভু। অমানিসার অতলে হারিয়ে যাবে চিরতরে। সে শক্ত করে দিহানকে জড়িয়ে ধরে, অতি কষ্ট করে বলে, আমি 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 চলে যাচ্ছি দিহান ভাই। খুব 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 খুব
কষ্ট হচ্ছে আমার দিহান ভাই, খুব। আমি সহ্য করতে করতে পারছি না। আপনি 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 আমার আমার কষ্টটা কমিয়ে কমিয়ে দিন না। দিহান আগলে নেয় রাত্রিকে, ভারী অবুঝের মতো বলে, যেও না রাত্রি, আর কিছুক্ষণ থেকে যাও না। আমাদের তো কথা হয়েছিল আমি আগে যাব, তাহলে তুমি আগে যাচ্ছ কেন? তুমি ওখানে একা থাকতে পারবে না, যেও না। রাত্রির দেহ ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে। দিহানের কথা তার কানে যায় কিনা বোঝা যায় না। সে জোরে একটা শ্বাস টানে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। সব আস্তে আস্তে নিস্তেজ দেহটা আরো নিস্তেজ হয়ে পড়ে, তলিয়ে যায় অন্ধকারের অতলে, যে আধার থেকে আর কখনো দেখতে পারবে না দীপ্তি। দিহান বোঝে না। সে রাত্রির নিথর দেহটাকে জড়ি ধরে রাত্রিকে ডাকতে থাকে। রাত্রি কোনো সাড়া না পেয়ে নিজের বুকের সন্তর্পণে আগলে রাখে। আগলে রাখা রাত্রির মাথাটা তোলে। রাত্রির চোখ বন্ধ, ঠোঁটের কোণে যেন হাসি ঝুলে রয়েছে। দিহান সেভাবেই নীরব তাকিয়ে থাকে রাত্রির নিথর দেহটার দিকে। রাত্রির বরফ ঠান্ডা গালে হাত রেখে বলে, তুমি চলে গেলে রাত্রি, বললাম আমি আগে যাব, কিন্তু আমার কথা তো শুনলেই না। ওখানে একা একা থাকতে কষ্ট হবে না তোমার? হবে তো, তোমার তো ওখানে একা থাকতে খুব কষ্ট হবে। না, আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট পেতে দেব না। দিহান কাঁদে না, বরং করে বসে একটা ভয়ঙ্কর পাগলামি। সে চোখের জলটুকুকে মুছে প্যান্টের পকেট হাতড়িয়ে বের করে আনে ছোট্ট শিশিটা। তাতে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা পয়জন। সে সেটা মুখ খুলেই সময় বিলম্ব না করে গালে ঢেলে দেয়। নিমেষেই শিশিটা খালি হয়ে যায়। তাতে থাকা তরলটুকু জায়গা করে নেয় উদরে। শিশিটা সে আজই কিনেছিল। মোড়ের দোকানে যখন বসেছিল তখন একজন ইঁদুর মারার বিষ কিনতে এসেছিল। কি মনে করে সে বস্তুটা নিল? ভাগ্যিস নিয়েছিল, নয়তো রাত্রির কাছে যেতে যে দেরি হয়েছে তো তার। দিহান এবার সোজা হয়ে শুয়ে পড়ে রাত্রির পাশে, আর রাত্রির নিথর দেহটাকে বুকে টেনে নেয়। রাত্রি কানে ফিসফিস করে বলে, আসছি আমি তোমার কাছে, তোমাকে আর কষ্ট পেতে দেব না আমি। রাত্রির নিথর নিস্তেজ দেহটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে। আস্তে আস্তে তার দেহেরও শক্তিটুকু নিস্তেজ হয়ে আসে। একসময় চোখ জোড়া বন্ধ করে নেয়। রাত্রির সাথে শান্তির ঘুম দেয়। আসলে কি শান্তির? তবে একই সাথে একই যাত্রায় রাত্রির সাথে বিদায় নিয়ে চলে যায় এই নিষ্ঠুর পৃথিবী থেকে। বাইরে বাতাস বইছে শাসা গতিতে, বোধহয় ঝড় উঠবে। তীব্র বাতাসে জানালা পর্দাগুলো উঠছে অহনিশি। জানালার পাশে রাখা রাত্রির পড়ার টেবিলে তার ব্যক্তিগত আধখোলা ডায়েরিটা পড়ে রয়েছে। আজও যথারীতি রাত্রি তার অনুভূতিগুলোকে ডায়েরির পাতায় বন্ধ করতে বসেছিল, তবে ভুলবশত সেটা খোলাই রয়েছে। বাতাসের প্রতাপে তার পৃষ্ঠাগুলো উঠতে চাইছে, তবে উঠতে পারছে না। খুলে রাখা পৃষ্ঠার মাঝে বরাবর চাপা দেওয়া রয়েছে সিলভার কালারের একখানা হাত ঘড়ি। ঘড়িটা রাত্রে দিহানের জন্মদিন উপলক্ষে কিনেছিল, তবে আর দেওয়া হয়ে ওঠেনি। ওটা নিয়ে এতদিন নাচাড়া করতো রাত্রি, তবে জীবন তাকে না দিয়েছে সেটা দেওয়ার সময়, আর না দিহানকে দিয়েছে সেটা নেওয়ার সময়। সেটা এখন চরম হেলায় পড়ে রয়েছে রাত্রির অনুভূতি মিশ্রিত ওই ডায়েরির পাতায়। পরিশেষে একজন ছিল সদ্য কিশোরী। কিশোরী বয়সে পা রাখতে না রাখতেই সে উপলব্ধি করে ছোট্টবেলা থেকে দেখে আসা তার ফুফাতো ভাইয়ের প্রতি ভালো লাগাটা এক সময় রূপ নেয় তীব্র ভালোবাসায়। এই বয়সে সবাই আবেগে ভাসে, সেও ভেসেছিল আবেগের সায়েরে। তবে বারবার ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান তার কিশোর হৃদয়ে দাগ কাটে। অন্যদিকে আরেকজন ছিল তাদের বাড়ির আশ্রিত,
ছোটবেলা থেকেই মামা বাড়িতে লাঞ্ছনা বঞ্চনা বড় হওয়া দিহান প্রথমে রাত্রির প্রতি ভালোবাসা অনুভব না করলেও একসময় মেয়েটাকে তীব্র থেকে তীব্রভাবে ভালোবেসে ফেলে। তবে কারো ক্ষমতার দম্ভ তাদের এই তীব্র ভালোবাসাকে এক হতে দেয়নি। দিহান না চাইতেও ক্রমাগত রাত্রির সাথে খারাপ আচরণ করে। সেসব আচরণে রাত্রির মনে ক্ষত বড় হয়, এতটাই বড় যে কিশোরী রাত্রি খুবই সন্তর্পণে লুকিয়ে যায় নিজের মারাত্মক মরণ ব্যাধির কথা। যখন সবাই জানতে পারে তখন আর ফেরার কোনো রাস্তা থাকে না। শেষ পরিণতি হিসেবে মৃত্যু ঘটে। তার মৃত্যুতে এতদিনের তৃষ্ণাক্ত প্রেমিক বিষ পানিয়ে নিজেকে আহুতি দেয়। অকালেই ঝরে পড়ে দুটো তাজা প্রাণ। দুজনেই ভুল করেছে, মস্ত ভুল। তবে ভালোবাসার অনলে পুরো সেসব কঠিন ভুলের বিচার করার ক্ষমতা আর হয়ে ওঠেনি তাদের। একজনের ছিল তীব্র অভিমান, আর একজনের ছিল তীব্র আত্মসম্মানবোধ। তো কারো ছিল ক্ষমতার দম্ভ। তার দম্ভই তাদের শেষ করে দিল। দাম্ভিক মানুষটি বোঝেনি যে দুজনের ভালোবাসাই যে ছিল বড্ড অবুঝ, অবাধ্য আর বেপরোয়া। সে তো কখনো জানতেই পারেনি দিবারাত্রির প্রেমের গভীরতা।